তাসনিয়া, তুমি এইখানে? হ্যাঁ, আমি এখানে। তোমাকে মেরে আমার ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছি। কি দেশ করেছিল আমার ভাই? তোমার ভাই একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে। মানে, কি বলতেছো নাইম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাকে ক্ষমা করো নাইম। আগে যদি জানতাম তবে এমনটা করতাম না। তুমি আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছো। আচ্ছা, তোমার ভাইকে তো আমি মেরেছিলাম, তবে তুমি আমাকে মেরে দিতে আমার পরিবারের লোকজনকে কেন মারলে? এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওদের তিনজনকেই এই পৃথিবী ছেড়ে পরপারে পাঠিয়ে দিলাম। অনেকজনকে মেরেছি, কিন্তু কখনো আমার চোখ দিয়ে অশ্রু বের হয়নি। কিন্তু আজ যে অশ্রু বাধা মানছে না, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হয়তো একদিনের জন্য হলেও আমি তাসনিয়াকে মন থেকে ভালোবাসছিলাম। তারপর লিটনকে বললাম, লিটন, এই লাশগুলো নদীর ধারে ফেলে দিয়ে আসো। ওকে বস। ম্যাচ থেকে খাওয়া দাওয়া করে কাঁধে একটা ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। পরনে ঢিলা ঢিলা প্যান্ট, মোটা ফ্রেমের চশমা, দেখে মনে হচ্ছে একটা খ্যাত। যাই হোক, ম্যাচ থেকে একটু হাঁটলেই কলেজ। হাঁটতে হাঁটতে আমার পরিচয় দিয়ে নিই। আমি নাইম আহমেদ নয়ন, এবার অনার্স দ্বিতীয় বর্ষ। পাকিস্তান থেকে এসেছি, কলেজের পাশে একটা ম্যাচে থাকি। আপাতত এইটুকু পরিচয়ই থাক, গল্পটি শুনলে আমার সম্পর্কে জানতে পারবেন। পরিচয় দিতে দিতে কলেজের গেটে এসেছি। গেট দিয়ে ঢুকতেই হোঁচট খেয়ে কিসের উপর যেন পড়েছি। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটার উপর থেকে উঠতেই মেয়েটা ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলো, আর বলতে শুরু করলো, এই ছোট লোক, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? খ্যাত একটা। আসলে আমি দেখিনি, তাই এরকম হয়ে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। তারপর সেইখান থেকে চলে গেলাম আমার ক্লাসরুম খুঁজতে, কিন্তু কোন রুম যে হয় সেটা জানি না, তাই আশেপাশের কাউকে জিজ্ঞেস করতে হবে। সামনে আম গাছের নিচে কয়েকজন ছেলে ও মেয়ে মিলে বসে আছে, তাই তাদের কাছে গেলাম। গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, অনার্স দ্বিতীয় বর্ষের রুমটা কোন দিকে? কিন্তু এটা কি দেখছি আমি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন ছেলে বলতে শুরু করলো, আরে নাইম, তুই এখানে কি করে? আপনারা কারা, আর আমাকে চেনেন কি করে, যে আমার নাম জানেন? আরে, তুই আমাদের চিনতে পারছিস না? আমি মোকছেদুর, তোর ছোটবেলার বন্ধু। এবার আমি চিনতে পেরেছি এরা কারা। আরে, এরা আমার প্রাণের বন্ধু। ও, এবার চিনছি। তুই মোকছেদুর, তুই মামুন, আর তোমরা তো নাজমুল আখি, তাই না? হুম। আচ্ছা, তুই এখানে কি করে? তুই তো পাকিস্তানে গিয়েছিলি। হুম, আমি পাকিস্তান থেকে এখানে এসেছি 4 দিন হলো। আঙ্কেল আন্টি আর নীলা কেমন আছে রে? ওনাদের তো অনেক দিন থেকে দেখি না। ওরা সবাই ভালো আছে, ওরা পাকিস্তান থেকে কালকে আসবে। তো তুই এখানে অনার্স দ্বিতীয় বর্ষের রুমের সন্ধান চাচ্ছিস কেন বলতো? এখানে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি, কারণ পাকিস্তানের 1 বছর গ্যাপ দিয়েছিলাম। ও, আমার তো অনার্স তৃতীয় বর্ষ। আচ্ছা, তুই আগের অভ্যাসটা এখনো বদলাসনি কেন? কেন, কি হয়েছে? তুই এরকম খ্যাস সেজে কেন আইসোস? ও, এটা আমাকে অনেক ভালো লাগে। তখনই ঘন্টা বের পড়লো। আমরা সবাই হাঁটতে শুরু করলাম। মামুন আমাকে আমার ক্লাসরুম দেখিয়ে দিল। আমি ক্লাসে প্রবেশ করে ক্লাসে একেবারে শেষ বেঞ্চটায় বসলাম। তখনই স্যার আসলো। দেখলাম স্যার আমার দিকে তাকিয়ে বলতে থাকলো। এই ছেলে, তুমি দাঁড়াও। আমি তাড়াতাড়ি দাঁড়ালাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই, তোমার নাম কি? থাকো কই? আমার নাম নাইম আহমেদ, সামনের ম্যাচে থাকি। আগে কোন কলেজে পড়তে? পাকিস্তানের পিএইচএ কলেজে পড়তাম। আমার মুখে পাকিস্তান নাম শুনে সবাই হয়তো ভাবছে এই খ্যাত কীভাবে পাকিস্তানে লেখাপড়া করতে পারে। যাই হোক, আমি সবকটি ক্লাস শেষ করে ম্যাচে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে দিলাম। তখনই আমার ফোনে একটা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে ওই দিক থেকে, বস, আজকে রাত 12টায় বাংলাদেশ থেকে নাকি ইংল্যান্ডে 100 জন নারী পাচার হবে। কি বলিস? যে করে হোক ওদেরকে বাঁচাতেই হবে। কোন জায়গা থেকে পাচার হবে সেইখানকার ঠিকানা এসএমএস করে পাঠিয়ে দিই। ওকে বস। তারপর ওই লোক, আমি এখন একটু চিন্তায়। যে করেই হোক আমাদের দেশের সম্মান বাঁচাতে হবে। আমি থাকতে ওদের কিছু হতে দিব না। তারপর আমি আমার ফোনটা বের করে একটা নাম্বারে ফোন করলাম। রিং হচ্ছে। ফোন ধরতে ওই দিক থেকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। নাজমুল, তোমাকে একটা কাজ করতে হবে। জি ভাই, কি কাজ করতে হবে? শুধু একবার বলেই দেখেন।
বেশি কিছু কাজ না, তোমাকে নীল নদীর ধার ধরে কয়েকটা বোম সেট করতে হবে গোপনে, বুঝছো? ওকে ভাই। আর সাথে কিছু লোক লাগবে নাকি? না, কোনো লোক লাগবে না, আমার অনেক লোক আছে। তাছাড়া আমিও ওইখানে যাব। আপনি যাবেন তাহলে? তো পাচারকারীরা আর এই পৃথিবীতে থাকতেই পারবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় এলিয়ে দিলাম। ফোনে রাত 11টায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি মনে করছি হয়তো অ্যালার্ম দিচ্ছে, কিন্তু না, একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। ধরতে ওই দিক থেকে, বস, আবারও একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? বস, আপনি যে কলেজে ভর্তি হয়েছেন ওই কলেজে ইসরায়েল থেকে একটা বড় লেডি মাফিয়ার দল আসবে এবং এখানে অবৈধ ব্যবসা শুরু করবে। সেটা আমি জানি, ওই জন্যই তো পাকিস্তান থেকে আসতে বাধ্য হলাম। ওকে বস, ভালো থাকবেন। ফোনটা কেটে দিয়ে একটা নাম্বারে ফোন করে বললাম 15 জন লোক আর 3টা গাড়ি যেন ম্যাচের বাড়িতে রেডি থাকে। এই বলে আবারও ঘুমের দেশে পাড়ি দিলাম। ঠিক 11টায় ফোনের অ্যালার্ম, ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার ব্ল্যাক প্যান্ট ও ব্ল্যাক কোট পরলাম। সাথে আমার রাইফেল 420 পিস্তল নিলাম, সাথে একটা ছুরি ও নিয়েও ম্যাচের বাইরে যেতেই দেখলাম 3টা গাড়ি, সাথে কিছু লোক। আমি গিয়ে আমার ব্ল্যাক রঙিন গাড়িতে বসলাম। গাড়ি চলতে নীল নদী পড়ে। আমি ড্রাইভারকে বললাম নীল নদীর থেকে কিছু দূরে গাড়ি থামাতে। প্রায় 20 মিনিটের মধ্যে আমার গন্তব্যে পৌঁছালাম। নদী থেকে কিছুটা দূরে গাড়ি থামার পর একটু তো হাঁটতেই হবে, তাই সবাইকে নিয়ে হাঁটা শুরু করলাম। নদীর ধার ধরে গিয়ে দেখি কয়েকটা লোক জোর করে নারীদের গাড়ির মধ্যে উঠাচ্ছে। আমার মাথা গরম হয়ে গেল। আমি সবাইকে বললাম নারীদের তাদের স্থানে পৌঁছায় দিয়ে আসবে আর ওদের পাচারকারীদের লোকদের ধরে আমার আস্তানায় আনবে। ওরা সংখ্যায় অনেক কম, তাই ওদের ধরে এনে আমার আস্তানায় অন্ধকার কুটকুটে ঘরের মধ্যে 8টা লোক বাঁধা আছে। আসলে ওরাই হলো পাচারকারী। ওদের কাছে যেতে একজন বলে উঠল, কে রে তুই? আমাদের ধরে এনেছিস? তুই কি জানিস আমাদের গ্যাংয়ের নাম কি? বল না রে, একটু শুনি। আমরা হলাম জোগাড় গ্যাংয়ের লোক। তোদের বসের নামটা বলতো। জানি না, আর জানলে বলবো না। শোন, আমি তেরামি কথা পছন্দ করি না। এই বলে দিলাম ফায়ার করে। তখনই রক্তই অবস্থা সে উপর চলে গেল খোদার দরবারে। তারপর অন্যজনকে বললাম, ওই তুই বল তোদের বসের নাম কি? আমি জানি না। বলবি নাকি ওর মতো ফায়ার করে উপরে পাঠিয়ে দিব? বাবা, বলছি। তাহলে বল তোদের বসের নাম কি? আমাদের বসের নাম মানে মিস্টার সবুজ খান। ইংল্যান্ড ও ইসরায়েল নামে করা একজন মাফিয়া বস। পুরো ইংল্যান্ড ও ইসরায়েল ওনার দখলে আছে। আর কিছু জানিস? না 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 ভাই, আর কিছু জানি না। সত্যি করে বল, নয়তো তুইও উপরে চলে যাবি খোদার কাছে, ক্ষমা চাওয়ারও সুযোগ পাবি না। আসলে সবুজ ভাইয়ের স্ত্রী লেডি মাফিয়া কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে অবৈধ ব্যবসার জন্য। আর কিছু জানি না ভাই, সত্যি বলছি। তুই কি কখনো এমআই সবুজকে দেখেছিস? না, আমি কখনো ওনাকে দেখিনি। তবে নীল নদীর দক্ষিণ সাইডে একটা গুপ্ত গুহা আছে, ওখানে মাঝে মাঝে নাকি উনি বড় বড় মাফিয়াদের নিয়ে প্রোগ্রামে বসেন। আর কিছু জানি না ভাই। গুড, তবে তোদের আর বেশি রেখে লাভ নাই, বরং একটু ক্ষতিই হবে। আমার রাইফেল 420টা বের করে ঠাস ঠাস করে বাকি 7জনকে উপরে পাঠিয়ে দিলাম। তারপর লিটনকে বললাম, লিটন, ওদের 7জনকে একটা গর্ত করে পুঁতে দিবি যাতে কেউ বুঝতে না পারে। আর কালকে আমাদের সকল বড় লেভেলের মাফিয়াদের খবর দিবি যে কালকে রাত 8টায় আমার আস্তানায় প্রোগ্রাম আছে। ওকে বস। তারপর আমি ম্যাচে গিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই গোসল করে খাওয়া দাওয়া করে কালকের মতো আজকেও কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে আসলাম। কলেজে আসার সময় সাথে মামুন, মুকসিদুর, নাজমুল ও আকিদের সাথে দেখা হয়ে গেল। তখনই মামুন বলতে লাগলো, নাইম, খবর টবর কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তোদের অবস্থা কীরকম? ভালোই যাচ্ছে, কিন্তু আর বেশি দিন মনে হয় ভালো থাকবে না। কেন, কি হয়েছে? চলো আগে আম গাছের নিচে গিয়ে বসি, তারপর সব বলছি। চল রে সবাই চল। তারপর আমরা সবাই আম গাছের নিচে গিয়ে বসলাম আর মামুন বলতে শুরু করলো, আসলে নাইম,
এই কলেজের ওপর লেডি মাফিয়া নামে একটা গ্যাংয়ের কুনজর পড়েছে। ওরা এই কলেজে অবৈধ ব্যবসা করতে আসবে। মামুন, তুই এই খবর কই থেকে পেলি? নাইম, আসলে আমি কেএন মাফিয়া গ্যাংয়ের নীলফামারী জেলার দায়িত্বে আছি, তাই এই খবর আমি সবার আগে পেয়েছি। ও, আরে আমি যে মামুনের নাম শুনেছি নীলফামারীর দায়িত্বে আছে, তাহলে এই মামুনই? মনে মনে বললাম। আচ্ছা নাইম, আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন তোর আর আমার যে একটা স্বপ্ন ছিল, তা কি এখনো তোর মনে আছে? কোন স্বপ্নের কথা বলছিস? তুই যে বলছিলি তুই বড় হয়ে গ্যাংস্টার হবি, আর আমি বলছিলাম আমি নীলফামারীর বড় মাফিয়া কিং হব। কিন্তু দেখ, আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি, তুই তো পারলি না। তুই যদি জানতি আমি কে, তবে এইখানে তোর প্যান্ট নষ্ট হয়ে তুই নাবাক হয়ে যাতিস। আচ্ছা, তুই কি এই কেএন মাফিয়া গ্যাংয়ের বসের নাম শুনেছিস বা ওনাকে দেখেছিস? ওনাকে দেখিনি, আর হ্যাঁ, ওনার নাম নাকি কেএন নয়ন। উনি নাকি অনেক ভয়ঙ্কর, উনি নাকি একটা আস্ত হায়না। আর হ্যাঁ, উনি নাকি আমাদের এলাকায় ছদ্মবেশে আছে। ও, চল ক্লাসে যাই। তারপর এক একে সবগুলো ক্লাস করে রুম থেকে বের হয়ে আসতে একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে গেল। আহ, কি সুন্দর টানা টানা চোখ, আবার কাজল লাগিয়েছে, পরনে নীল শাড়ি আর আলতা রাঙানো পা, মনে হচ্ছে একদম নীলপরি। তখনই পিছন থেকে মামুন এসে বলল, নাইম, কি দেখছিস এমন করে? কই না তো, কি আবার দেখবো? আজকে তোকে আমাদের বাসায় যেতে হবে, মা দেখলে অনেক খুশি হবে। না রে, আজকে যাওয়া হবে না, অন্য একদিন যাব। ওকে, কালকে তোকে যাওয়াই লাগবে। তারপর আমি ম্যাচে গিয়ে খাওয়া দাওয়া করে ফোনে সন্ধ্যায় 7টায় অ্যালার্ম দিয়ে ঘুমের জগতে পাড়ি দিলাম। ঠিক সন্ধ্যা 7টায় অ্যালার্মের কারণে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিটনকে ফোন করে বললাম, আসসালামু আলাইকুম বস। ওয়াস, লিটন গাড়ি পাঠিয়ে দাও। বস, কলেজের পিছনে যে রাস্তাটা আছে ওখানে গাড়ি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। গুড লিটন, ভালো কাজ করেছিস। ওকে বস, বাই। ফোন কেটে দিয়ে আমি আমার ব্ল্যাক প্যান্ট, শার্ট ও মুখোশ ব্যাগে করে নিয়ে গাড়ির কাছে যাওয়া মাত্রই একজন গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়িতে উঠে আমার পোশাক চেঞ্জ করে নিলাম। তারপর রওনা দিলাম আমার আস্তানার দিকে। প্রায় 15 মিনিটের মধ্যে আমার লক্ষ্যে পৌঁছালাম। তারপর আমি আমার মুখোশ আর ভালো করে লাগিয়ে প্রোগ্রামে রুমের দিকে গেলাম। রুমে যেতেই বড় বড় মাফিয়ারা আমাকে স্বাগতম জানালো। তারপর আমি আমার আসনে বসে বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বড় বড় মাফিয়াদের নিয়ে প্রোগ্রামে বসার কারণ হচ্ছে আমাদের দেশে খুব বিপদ। এই বিপদের দিনে আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসতে হবে। আমাদেরকে দেশের গরিব, দুঃখী ও অসহায় ছাত্রদের পাশে দাঁড়াতে হবে। কিছু কিছু লোকেশন গ্যাংয়ের অবৈধ ব্যবসা কারণ নষ্ট হচ্ছে হাজার হাজার কিশোর কিশোরী, যুবক যুবতী, নষ্ট হচ্ছে ছাত্র সমাজ সহ সারা পৃথিবী। আর দেশের কিছু কিছু পুলিশরা এদের দেখে মজা নিচ্ছে, আবার কেউ বা বড় বড় নেতাদের জালে বন্দী। তাই এই দেশের সাহায্য করতে আমাদের এগিয়ে আসতে হবে। কিছুদিনের মধ্যে এই দেশের তাদের অবৈধ ব্যবসা সহ কয়েকটি জেলা ধ্বংস করে নিজের করে নেওয়ার আওতায় চেষ্টা করবে। তাই তাদের ধ্বংস করতে হবে। আরও কিছুক্ষণ বক্তব্য দিয়ে বেরিয়ে আসতেই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। কিছুদিনের মধ্যেই এই দেশে তাদের অবৈধ ব্যবসা সহ কয়েকটি জেলা ধ্বংস করে নিজের করে নেওয়ার আওতায় চেষ্টা করবে। তাই তাদের ধ্বংস করতে হবে। প্রোগ্রাম শেষ করে বেরিয়ে আসতে হঠাৎ করে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই ওই দিক থেকে, আসসালামু আলাইকুম বস। ওয়াজ, বস, কালকে লেডি কিং তার দলবল নিয়ে বাংলাদেশে আসবে। ধন্যবাদ। আরও ওদের বিষয়ে ইনফরমেশন বের করো। ওকে বস। ফোনটা কেটে দিয়ে লিটনকে বললাম, লিটন, আমার মনে হয় কলেজের কেউ এর সাথে জড়িত আছে, কারণ কারোর সাপোর্ট ছাড়া এইখানে আসতে পারবে না। আর তুমি কালকে কলেজের অলিগলি ভালোভাবে সার্চ করবে। যদি কোনো কিছুর সন্দেহজনক মনে করো তবে সরাসরি আমাকে খবর দিবে। ওকে, কিন্তু বস আমার মনে হয় সবার প্রথমে নীল নদীর গুহায় প্রোগ্রাম করবে। আসসালামু আলাইকুম বস। পিছনে ঘুরতে আমি অবাক হয়ে গেলাম, কারণ এই যে মামুন, ও কি আমাকে চিনতে পেরেছে? না, চিনতে পারবে না, কারণ আমি মুখোশ পরে আছি। ওয়াস, বস, আমি মামুন আহমেদ, এই নীলফামারী জেলার দায়িত্বে আছি। আমার বোন থাকতে এই নীলফামারী জেলার কিছু হতে দেব না। ধন্যবাদ মামুন, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি তো আছি। ওকে ভাই। ওর সাথে কথা বলে আমি লিটনকে বললাম, লিটন, আমার বাইকটা কই আছে?
আজ বাইকে করে চলে যাব। ওকে বস, আনতেছি। লিটন বাইকটা আনলো। আমি বাইকে করে আমার ম্যাচের দিকে যাচ্ছি। কিছু দূর যেতেই বাইকটা দাঁড় করিয়ে পোশাক চেঞ্জ করে আবার ম্যাচের দিকে যাচ্ছি। প্রায় 15 মিনিটের মধ্যে ম্যাচে গিয়ে পৌঁছালাম। এখন প্রায় 11টা বাজে। তাই খাওয়া দাওয়া করে আম্মুর সাথে কথা বললাম। ওরা নাকি হেলিকপ্টারে উঠেছে। তাছাড়া ওদের সাথে আমারও লোক আছে, তাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে মেয়েলি কণ্ঠে কারো কান্না চিৎকার, কারণ ঘুমটা ভেঙে গেল। কেউ হয়তো বিপদে পড়েছে। তাই আমি 420টা নিয়ে চিৎকার অনুসরণ করে দৌড়াচ্ছি। শব্দটা কলেজের ভিতর একটা রুম থেকে আসছে। তাই কলেজের ভিতর রুমটাতে গিয়ে দেখলাম 3জন ছেলে মিলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। অন্ধকারের কারণে ওদের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই আমার ফোনের ফ্ল্যাশটা অন করলাম। তখনই ছেলেগুলো বলতে শুরু করলো, তুই কে রে? এখানে আসছিস? ভালোই ভালো বলছি চলে যা, নয়তো আর এই পৃথিবীর মুখ দেখতে পারবি না। আমি যাব, তবে একা যাব না, এই মেয়েটিকে নিয়ে যাব। এই বলে ওদের মারতে শুরু করলাম। এখানে গুলি করা যাবে না, কারণ ভবিষ্যতে বিপদ হতে পারে। বেশ কিছুক্ষণ মারার পর ওরা পালিয়ে যায়। তখন মেয়েটার দিকে নজর পড়ল। আর এ তো সেই মেয়েটা, কলেজের ছুটি হওয়ার পর যাকে দেখলাম নীল শাড়িতে। মেয়েটাকে বললাম, আপনি কে? আর এত রাতে এইখানে বা কি করে এলেন? আমার নাম বন্যা চৌধুরী, এমপি রকিব আজাদের মেয়ে। কয়েকদিন ধরেই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করতো। আর আজকে আমার এক বান্ধবীর বাড়ি থেকে কলেজের রাস্তা ধরে আসছিলাম। হঠাৎই এরা আমার গাড়ির সামনে আসে। আমি ব্রেক করলাম, তখনই ওরা আমাকে জোর করে তুলে এনে। এই কথা বলেই কান্না শুরু করলো। চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না লাগবে না, সামনেই আমার বাসা, এখন একা যেতেই পারবো। তবে আপনাকে ধন্যবাদ। কিসের জন্য? আপনি না আসলে কিছু হতো? একজন মানুষ হিসাবে অন্য মানুষের সাহায্য করা আমার কর্তব্য। এই বলে আমি মেসে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিটনকে ফোন করে কলেজে আসার জন্য বললাম। আর ওকে সাবধান করলাম যেন কেউ এই বিষয়ে জানতে না পারে। তারপর কাঁধে ব্যাগ নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে একা একা হাঁটছি। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে ঘুরতেই আমি অবাক। আর ইনি তো বন্যা, যাকে কালকে রেপ হওয়া থেকে বাঁচিয়েছি। এই যে শুনছেন? জি বলেন। চলেন ওই দিকটায় গিয়ে বসছি। চলেন। তারপর আমরা ওই দিকটাই গিয়ে বসলাম। বন্যা বলতে লাগলো, আপনি কি এই কলেজে পড়েন? আগে তো কখনো দেখিনি। এই কলেজে ভর্তি হয়েছি প্রায় 1 সপ্তাহ হয়েছে। ও, আপনার নাম কি? কোন ক্লাসে পড়েন? আমার নাম নাইম আহমেদ, হনার্স 2য় বর্ষে। ও, আমরা তো সেম ক্লাসে পড়ি। তাহলে তো আমরা বন্ধু। তাহলে আজ থেকে কি আমরা তুমি করে বলতে পারি? অবশ্যই। এই বলে আমিও বন্যার ক্লাসের দিকে আসতেছি। তখনই আমার সামনে মামুন আসলো আর বলতে লাগলো, নাইম, আজকে তোকে কিন্তু আমাদের ওখানে যেতে হবে। আজকে না বলতে পারবি না কিন্তু। ওকে ভাই, যাও। মামুন ওইখান থেকে চলে গেল। তখনই বন্যা বলল, আচ্ছা, মামুন ভাইকে তুমি কি করেছেন? আবার ছোটবেলার বন্ধু। ও। তারপর ক্লাসে গিয়ে সবগুলো ক্লাস করে রুম থেকে বের হয়ে মামুন আমার সামনে এসে হাজির। নাইম, আমাদের ওখানে চল। আরে ভাই, আগে ম্যাচে গিয়ে ব্যাগটা রাখতে হবে তো। ওকে চল। তারপর ম্যাচে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশে মামুনের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আরে এ তো আম্মু ফোন করেছে। ধরতেই, আম্মু এয়ারপোর্টে পৌঁছাছো? না, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। ওকে আম্মু। কলেজ থেকে মামুনের বাসায় বাইক করে যেতে 10 মিনিট মতো লেগেছে। মামুন কলিং বেল বাজাতে আন্টি এসে দরজা খুলে দিল। আমি গিয়ে আন্টিকে সালাম করলাম। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমি ভালো আছি। তোমার আম্মু কবে আসবে? এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছে এসে মনে হয়। ও, চলো ভিতরে চলো। তারপর ভিতরে গিয়ে আন্টি ও আঙ্কেলের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই বসে গল্প করছি। হঠাৎ লিটন ফোন আসলো। ফোনটা ধরতে লিটন যা বলল তা শুনে আমার হাত পা থরথর করে কাঁপছে। আমি নির্বাক হয়ে বসে আছি। চোখ দিয়ে অশ্রুফোঁটা টপ টপ করে পড়ছে। বস, আপনার পরিবারের লোকজন যে হেলিকপ্টারে আসতেছে, ওই হেলিকপ্টার এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার আগেই কেউ বোমা মেরে সব ধ্বংস করে দিয়েছে। এই কথা শোনার পর আমি কি করব সেটা তো নিজেই জানি না। তখনই মামুন বলল, নাইম, কি হয়েছে? কান্না করতেছিস কেন? সব ঠিক আছে তো? আমরা যে হেলিকপ্টারে আসছিল ওই হেলিকপ্টারের এয়ারপোর্ট ল্যান্ড হওয়ার আগে কেউ বোম মেরে দিয়েছে। কি বলছো এইসব নাইম? ঠিক বলেছি। তারপর আঙ্কেল আন্টি আমাকে সান্ত্বনা দিচ্ছে। তখনই মামুন বলল, আচ্ছা নাইম, তোদের সাথে কি কারো শত্রুতা ছিল?
হ্যাঁ, সবাই আমার শত্রু, সবাই। মানে কি বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না। আমি ঠিকই বলেছি, কারণ আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, KN নয়ন আলী। আমার শত্রু তো থাকবেই। আমার কথাগুলো শুনে আঙ্কেল ও আন্টি সাথে মামুন অবাক হয়ে গেল। ওরা হয়তো ভাবছে নাইম কিভাবে KN নয়ন আলী হতে পারে, কিন্তু বাস্তবে নাইম হচ্ছে KN নয়ন আলী। আমরা সবাই নীরবভাবে বসে আছি। তখনই মামুন বলল, নাইম, যা হয়েছে ভুলে যা, আমরা তো আছি। মামুন, আমি যে তা যেন কেউ জানতে না পারে। ওকে। তারপর আমি মামুনের কাছ থেকে বিদায় নিয়ে মেসে এসে বিছানায় শুয়ে কাঁদছি। তখনই লিটন ফোন করলো। ফোনটা ধরতেই, হ্যাঁ লিটন বল। বস, হেলিকপ্টারে 15,000 ভোল্টের বোমা মারার কারণে আপনার পরিবারের কারো লাশ কোনো চিহ্ন পাওয়া যায়নি। যারা আমার পিতামাতা ও আদরের ছোট বোনকে মেরেছে তাদেরকে আমি বাঁচতে দিব না, তাদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাবো। লিটন, তুমি খোঁজ নাও কারা এই কাজ করেছে। ফোনটা কেটে দিয়ে আধ মনে ভাবছি যারা ওদের মেরেছে তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই ওই দিক থেকে, আসসালামু আলাইকুম বস। ওয়াস। বস, লেডি কিং ও জোকার কিং তো একই দলের লোক, কিন্তু নামটা ভিন্ন দিয়েছে। এই খবরটা জানি, নতুন খবর থাকলে বলো। বস, আজকে রাত 9টায় লেডি কিং অনলাইন লাইভে আসবে। হো, ধন্যবাদ। তুমি লিঙ্কটা সেন্ড করে আমাকে পাঠিয়ে দাও। ওকে বস। আর হেলিকপ্টারে যারা বোম মেরেছে তাদের খোঁজার চেষ্টা চালাচ্ছি। ওকে। তারপর কলটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আর আসছে না। শুধু মনে পড়ছে আম্মু, হাব্বু, নীলার ওই আগের স্মৃতিগুলো। আর ভাবছি ওরা যদি বেঁচে থাকতো আজকে আমার অনেক মজা করতাম। ভাবতে ভাবতে কখন যে 9টা বেজে গেছে নিজেও জানি না। তখনই মনে পড়লো লেডি কিংয়ের কথা। তখনই ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে মেসেঞ্জার থেকে লিঙ্কটা ওপেন করতেই দেখি একটা মেয়ে মুখোশ পরে লাইভে আসছে আর বলতে লাগলো, হাই অল, আমি লেডি কিং গ্যাংয়ের বস LK তাসনা জান্নাত। আজকে একটা বিশেষ কথা বলতে আমার লাইভে আসা। আমরা সবাই জানি KN মাফিয়া কিং গ্যাংয়ের বস KN নয়ন আলীকে নাকি সারা বিশ্বের লোক ভয় পায়। সে নাকি আন্ডারওয়ার্ল্ডের কিং, কিন্তু আমার মনে হয় না যে তিনি আন্ডারওয়ার্ল্ডের কিং। মনে হয় সে একজন সিসকে সন্ত্রাসী, কারণ তার পরিবারের সবাইকে আমি বোম মেরে উড়িয়ে দিয়েছি, কিন্তু সে কিছুই করতে পারেনি। সে জানে যে লেডি কিং কত ভয়াবহ। KN নয়ন আলী, তুই যদি এই লাইভ ভিডিওটা দেখে থাকিস তবে শুনে রাখ, আমার সাথে লড়তে আসিস না, তুই নিজেও মরে যাবি। হা হা হা। কথাগুলো বলেই সে লাইভ থেকে বেরিয়ে যায়। আমার কেন জানি এই লেডি কিংয়ের কণ্ঠ চেনা চেনা লাগছে। এদিকে আমার মাথায় প্রচণ্ড গরম হয়ে আছে। যদি লেডি কিংকে আমার সামনে পাই তবে তাকে ভয়ানকভাবে মৃত্যু দিব। এরকম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেই জানি না। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বই পড়ে খাওয়া দাওয়া করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে পাড়ি দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছালাম। কলেজের মাঠে একা একা হাঁটছি। তখনই পিছন থেকে বন্যা ডাক দিল। হাই নাইম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো, কিন্তু তোমাকে আজ যেন কেমন চিন্তিত চিন্তিত লাগছে। কই না তো, আমি ঠিক আছি। ও, তখনই ওখানে মামুন, মোকসেদুর, নাজমুলরা আসলো। নাজমুল আমাকে বলল, 1 সপ্তাহ হয় নাই কলেজে আসার, তাতে একজন জোগাড় করে ফেলেছিস। দেখলাম বন্যা লজ্জা পেয়ে মাথা নিচু করে। আমি লাজুক মুখে বললাম, তোর মুখে তো সব আলতু ফালতু কথা ছাড়া আর ভালো কথা আসবে না। ওদের সাথে আরও কিছুক্ষণ গল্প করে বন্যাও আমি ক্লাসে গেলাম। একে একে সবকটি ক্লাস করে বাইরে বের হয়ে বন্যাও আমি হাঁটছি। বন্যা বলে উঠল, নাইম, আমরা আজকে পার্কে ঘুরতে যাব? না, আমার যাওয়া হবে না। না, তোমাকে আমার সাথে যেতেই হবে। কি আর করার, অবশেষ বন্যার কথার কাছে হার মানলাম। তারপর বন্যা আমার ফোন নাম্বার নিয়ে চলে গেল। আমিও মেসে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করলাম। তখনই বন্যা ফোন দিয়ে বলল সে নাকি মেসের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমিও আর দেরি না করে বন্যার সাথে পার্কে গেলাম। পার্কে বন্যাও আমি হাঁটছি। আমাদের পাশাপাশি অনেক প্রেমিক প্রেমিকা গাছের গুহায় বসে গল্প করছে। কেউ বা বাদাম খাচ্ছে, আবার কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই বন্যা বলতে লাগলো, তুমি কি কখনো প্রেম করেছো বা করো?
না, করিনি। ও, চলো আইসক্রিম খাবো। তারপর বন্যাকে নিয়ে আইসক্রিম খেয়ে ম্যাচের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে ম্যাচে রেখে বন্যা ওর বাসায় চলে গেল। এভাবে কেটে গেল 15টা দিন। এই 15 দিন কলেজে 5টা লোক খুন হয়েছে। সারা দেশে আতঙ্ক ছড়িয়ে গেছে। আমরা খুনিদের সন্ধান বের করে চেষ্টা করছি, কিন্তু পারিনি। অন্যদিকে পুলিশও খুনিদের বের করার ব্যর্থ, কিন্তু আমরা হার মানব না। যে কাজ পুলিশ করতে পারে না, সে কাজ আমরা করে দেখিয়ে দিব। সবাই জানে যে লেডি কিং এই খুনগুলো করেছে। অন্যদিকে ধীরে ধীরে বন্যা আমার প্রেমে নেতিয়ে পড়েছে, কিন্তু ভালোবাসার কথা বলতে পারছে না। কথায় আছে না, মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না, সেরকমই বন্যা। আজকে কলেজ বন্ধ, কারণ কালকে একটা লোক খুন হয়েছিল। তাই ম্যাচে বসে ফেসবুকে ঢুকে লেডি কিংয়ের আইডি হ্যাক করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন ধরতেই লোকটা যা বলল তা শুনে আমার মুখে এক সিলতে হাসি ফুটলো। ফোনে যা বলল, বস, আমি লেডি কিং এর আইডিটা হ্যাক করে জানতে পারলাম ওরা আজকে সন্ধ্যায় নীল নদীর পাড়ে গোপন প্রোগ্রামে বসবে। গুড। ওরা যেন বুঝতে না পারে আমরা আইডিটা হ্যাক করেছি। আরও ইনফরমেশন বের। ওকে বস। ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবছি, আজকে লেডি কিংকে এই পৃথিবী ছাড়তে হবে। তারপর লিটনকে ফোন করলাম। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম বস। হোয়াট লিটন, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? আজকে এক্ষণে নীল নদীর আশেপাশে ওই গুহার প্রত্যেকটা অলিগলিতে রিমোট বম সেট করবি। কেউ যেন জানতে না পারে, বুঝতে না পারে। আর আজকে সন্ধ্যায় অপারেশন বের হব। বড় বড় শক্তিশালী মাফিয়াদের সাথে নিতে হবে, তার ব্যবস্থাও করো। ওকে বস। ওকে ভাই। তারপর ফোনটা কেটে দিয়ে ম্যাচের বাইরে এসে একটা দোকানে বসে চা খাচ্ছি। তখনই টিভিতে একটা নিউজ দেখে আমার মাথায় প্রচণ্ড গরম হয়ে গেল। কারণ টিভিতে দেখাচ্ছে লেডি কিংয়ের 50 জন নারীকে ইংল্যান্ডে পাচার করে দিয়েছে। নিজের মনেই নিজেই প্রশ্ন করলাম, কী করে একজন নারী হতে অন্য নারীকে বিদেশে পাচার করে দেয়? ভাবতে কেমন যেন লাগছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। দেখলাম বন্যা কল দিয়েছে। প্রথমবার কলটা রিসিভ করতে করতে কেটে যাই। পরের বার ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে, ওই কুত্তা, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? আসলে চা খাচ্ছিলাম তো, তাই। ও, আমি তোমার সাথে দেখা করব, তাই মেসেজ আছে। কেন দেখা করবে? বারে, তোমার সাথে দেখাও কি করতে পারবো না? আসো। বন্যার বাসা থেকে ম্যাচ বেশি দূরে না, তাই বন্যা হেঁটে হেঁটে আসলো। আমি চায়ের দোকানে বসে আছি। বন্যা আমাকে বলল, নাইম, মেসে চলো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? এইখানে বলো না। এইখানে বলা যাবে না, মেসে চলো। কি আর করার, ম্যাচে গিয়ে আমার রুমে গেলাম। গিয়ে বন্যা ও আমি বিছানায় বসে আছি। আমি বন্যাকে বললাম, কি বলবে বলো। আচ্ছা নাইম, তোমার বাসা কি এখানেই নাকি পাকিস্তানে? এইখানে আমাদের বাসা। পাকিস্তানে আমার আব্বুর একটা ব্যবসার জন্য 10 বছর আগে গিয়েছিলাম। এখন থেকে এইখানেই থাকবো। তোমার আব্বু আম্মু ও তোমার বোন এখন কোথায় আছে? এই কথা মনে উঠতেই আমার চোখ দিয়ে অজান্তেই 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। নাইম, কাঁদছো কেন? বন্যা, ওরা আর বেশি নেই। ওরা একটা দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কবে হয়েছে? 15 দিন আগে যে হেলিকপ্টার বোম মারা হয়েছিল, সে হেলিকপ্টারে ওরা ছিল। সেই হেলিকপ্টারে তো বড় এক মাফিয়ার পিতা মাতা মারা গেছে। বন্যা, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? শুনতে চাও? তবে শোনো। তারপর বন্যাকে আমার সব কথা খুলে বললাম। আমি কে, আর কি কি কাজ করি। দেখলাম বন্যা অবাক হয়ে আছে। অবাক হওয়ারই কথা, কারণ সে এতদিন বড় একটা মাফিয়ার সাথে ছিল। তখনই বন্যা বলে উঠল, আমি তোমাকে ভয় পাই না, আর আমি তোমাকে একটা বিষয়ে সাহায্য করতে পারি। কি সাহায্য? আসলে নাইম, আমি একজন গুপ্ত হ্যাকার। সাথে সাইকোলজি ব্যবহার দিতে বোম কোথাও রাখা হয় সেটাও বলতে পারি। তাহলে ভালোই হবে। নাইম, আসলে আমি তোমাকে ভালোবাসি। শোনো বন্যা, মাফিয়াদের মনে ভালোবাসা হয়, শুধু অন্যর রক্ত ছড়ানো হয়। ভালোবাসা দিয়ে সবই জয় করা যায়। আমি না হয় তোমার ভালোবাসা জয় করলাম। কখন যে আমি কার বুলেটে এসে আমার শরীরের আঘাত হানবে, তারও কোনো নিশ্চয়তা নেই। ওই বুলেট এসে তোমার শরীরে আঘাত হানার আগেই আমি আমার বুক পেতে দিব। তবুও আমার ভালোবাসার মানুষের কিচ্ছু হতে দিব না। এই কথা শোনার সাথে সাথে বন্যা হাত ধরে একটা ঝটকা টান দিয়ে
আমার বুকের সাথে মিশিয়ে নিলাম আর বলতে লাগলাম, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তখনই আমার ফোনটা বেজে উঠলো। বের করে দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে, বস, লেডি কিং এর লোকেশন পাওয়া গেছে। এই মুহূর্তে লেডি কিং নীলফামারী জেলার ভিতরে আছে। ধন্যবাদ। তুমি একটা কাজ করো, কি কাজ? কোথায় যাচ্ছে এবং কোথায় ফিরেছে সেই এলাকার নামটা নোট করে রাখবে। ওকে বস। ফোনটা কেটে দিয়ে বন্যাকে বললাম, বন্যা, তুমি আজকের মতো যাও, আমার অনেক কাজ আছে, আর আমার আসল পরিচয়ে কথা কাউকে বলবে না। ওকে, চলে গেলাম, কালকে আবার দেখা হবে, বাই। বন্যা চলে গেল। আর এদিকে আমি আবার ফোনটা বের করেই ইংল্যান্ডের একটা বড় মাফিয়াকে ফোন করলাম। ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে, আসসালামু আলাইকুম বস। ওয়ান্স, শোনো, আব্দুর রহিম, বাংলায় কোথায় বলবে? ওকে, কেমন আছেন বস? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাজ কেমন চলছে? আপনার দয়ায় ভালোই চলছে। তোমার ওইখানে লেডি কিংয়ের 50 জন নারী পাচার করেছে, আর এদিকে আমার পরিবারের 3 জন লোককে মেরে ফেলেছে। বস, কি বলছেন এসব? সব ঠিকই বলছি। তুমি তোমার ওই দিকে পাচার হওয়া নারীদের উদ্ধার করো। যদি লোক লাগে তবে আমাকে বলবে। ওকে বস। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এড়িয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন করেছে। রিসিভ করতেই ওই দিক থেকে, বস, বর্তমানে লেডি কিং এর লোকেশন নীলফামারী গুহার ভিতরে। ওকে, ধন্যবাদ। ফোনটা কেটে দিয়ে লিটনকে ফোন করলাম। রিসিভ করতেই, বস, প্রায় 70 জন লোক রেডি আছে। ধন্যবাদ, আমি বাইক নিয়ে যাচ্ছি। ফোনটা কেটে দিয়ে আমার রাইফেল 420 আর ব্ল্যাক প্যান্ট, শার্ট ও মুখোশটা একটু ব্যাগের নিয়ে বাইক চালাতে লাগলাম। প্রায় 10 মিনিটের মধ্যেই আমার আস্তানায় আসলাম। আমি আমার পোশাকগুলো চেঞ্জ করে সবাইকে বললাম, গাড়িতে ওঠো। এইখানে 5টা গাড়ি, সবাই গাড়িতে উঠলো। আমি সবার প্রথমে গাড়িতে কিছু দূর যেতেই আমি গাড়ি থামাতে বললাম, কারণ গাড়ির আওয়াজ শুনলে ওরা যেন ফেলতে পারে যে কেউ ওদের আক্রমণ করতে আসছে। আমি লিটনকে বললাম, তোমরা 30 জন গুহার বাইরে লুকিয়ে থাকবে, আর আমরা 40 জন ভিতরে যাব। যাই হোক, কিছু দূর হাঁটলেই নীল নদী, তাই সবাই মিলে আস্তে আস্তে গুহার দিকে যাচ্ছি। ওই 30 জন গুহার আশেপাশে লুকিয়ে পড়েছে। আমরা গুহার একটু কাছে যেতেই দেখলাম বাহিরে 15-20 জন লোক পাহারা দিচ্ছে। আমি ইশারা করতেই ওই লোকেদের লাশ মাটিতে পড়ে গেল। আমরা গুলি করলে আওয়াজ হবে না, কারণ আমরা রাইফেলের সাইলেন্সটা খুলে রেখেছি। আমরা ধীরে ধীরে গুহার ভিতরে যাচ্ছি। গিয়ে দেখলাম 40 জন লোক প্রোগ্রাম করেছে, আর সামনে 3 জন মহিলা বসে আছে। ওইখান থেকে একজন বক্তব্য উপস্থাপন করেছে। আমি ইশারা করতেই যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে আমি দেখলাম ওই 3 জন মহিলা গুহার বাইরে দৌড়াতে লাগলো। আমি তাদের গুলি করার আগেই একটা মহিলা আমার হাতে গুলি করে দেয়। তখনই আমি গুহার পশ্চিম দিকে লুকিয়ে পড়লাম। ওদের গুলি করলাম না, কারণ ওদের ধরে ওর চেয়েও ভয়াবহ শাস্তি দিব। তখন আমি লিটনকে ফোন করলাম। রিসিভ করতেই, লিটন, বাইরে 3 জন মহিলা যাচ্ছে, ওদের বন্দি করে আমার আস্তানায় নিয়ে যাও। আর মনে রেখো, ওদের গুলি করবে না। আর হ্যাঁ, বোমের রিমোটটা আমার গাড়ির উপর রেখে যাবে। ওকে বস। এইদিকে লেডি কিংয়ের সব লোক লাশে মাটিতে পড়ে আছে, সাথে আমাদেরও কয়েকজন লোক। তারপর আমি সবাইকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ একজন বলল, বস, লেডি কিং কি ধরা পড়ে নাই? লেডি কিংয়ের এত বড় ক্ষমতা নেই যে KN নয়নের হাত থেকে পালিয়ে যাবে। তারপর গাড়িতে উঠে কিছু দূর যেয়ে রিমোটটা হাতে নিয়ে দিলাম নীল বাটন চাপ। তখনই গুহার আশে জ্বলতে শুরু করলো, আর সব ধ্বংস হয়ে গেল। এদিকে প্রায় 10 মিনিটের মধ্যে আমি আমার আস্তানায় গিয়ে পৌঁছালাম। আস্তানায় গিয়ে লিটনকে বলে গুলি বের করে ব্যান্ডেজ করে নিলাম। আমরা আমাদের গুলি নিজেই বের করি। তারপর লিটনকে বললাম, লিটন, লেডি কিংকে কোন ঘরে বন্দি করে রেখেছিস? সামনের ঘরটায় চলেন বস। তারপর সামনের ঘরটাতে গিয়ে দেখলাম 3 জন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ওদের মুখে মাস্ক লাগানো। তখনই মাঝের মহিলাটি বলতে লাগলো, নয়ন, ভালো যদি চাস তবে আমাদের ছেড়ে দে, না হলে জোকার কিং তোকে ছাড়বে না। মহিলাটার কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। তাই লিটনকে বললাম, লিটন,
লেডি কিং ম্যাডামের কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। মাস্কটা খুলে দাও। ওকে বস। আমার কথা মতো লিটন লেডি কিংয়ের মাস্কটা খুলে ফেললো। তারপর মুখটা দেখা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কাকে দেখছি? এ তো হলো তাসনিয়া, আমার আগের চেপ। এর সাথে আমার পাকিস্তানের রিলেশন হয়, আবার একটা কারণবশত আমাদের ব্রেকআপ হয়ে যায়। চলুন একটু অতীতে ফিরে যাই। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার পরিবার সবাই, যেমন আব্বু আম্মু নীলা দাদা দাদি, সবাই মিলে পাকিস্তানে যাই, কারণ সেইখানে দাদা ও আব্বু একটা ব্যবসা করবে। আমরা পাকিস্তানে গিয়ে পৌঁছালাম। পরের দিন আব্বু আমাকে একটা ক্লাস 8-এ ভর্তি করে দেয়। আমি প্রথম দিন ক্লাসে যেয়ে দেখলাম কয়েকজন লোক মিলে একটা বৃদ্ধা লোককে মেরে তার মেয়েকে তুলে নিয়ে গেল। বৃদ্ধ লোকটার কান্না ও রক্ত ভরা শরীর দেখে আমার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তখনই পিছন থেকে একটা লোক আমার কাঁধে হাত রেখে বলল, তুমি কাঁদছো কেন বাবা? ওই লোকটার কান্না ও রক্ত ভরা শরীর দেখে আমার চোখে পানি আটকাতে পারলাম না। ও, তুমি কি আগে তো কখনো এই স্কুলে দেখিনি? আমিও আমার পরিবারের লোকজন কয়েকদিন আগে বাংলাদেশ থেকে পাকিস্তানে এসেছি। ও আচ্ছা কাকু, লোকগুলো মেয়েটাকে নিয়ে কি করবে? ওরা পাচারকারী, মেয়েটাকে ওরা পাচার করবে। পুলিশকে বলে দিলেই তো হয়। ওরা মাফিয়ার লোক, ওদের পুলিশও ভয় পায়। কাকু, মাফিয়া কি করে হয়? আমিও একটা বড় একটা মাফিয়া হয়ে ওদের ধ্বংস করতে চাই। তাহলে তোমাকে অনেক পরিশ্রম ও অনেক ভয়াবহ কাজ করতে হবে। আমি সব কাজ করতে রাজি। তাহলে তোমাকে পড়ালেখার ফাঁকে ফাঁকে বড় বড় ভয়ঙ্কর ট্রেনিং দিতে হবে। আজ থেকে ট্রেনিং দেওয়া তোমাকে শেখাবো। ওকে কাকু। তারপর ক্লাস ছুটি হওয়ার পর ও মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে 2 বছরের মধ্যে বড় বড় ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে আমি হয়ে উঠি একটা অন্ধকার জগতের নায়া ও নীতিবান মানুষ। আর খারাপ লোকেদের জম। সাথে আমি এসএসসিও পাশ করছি, জিপিএ 5 পেয়ে, আর একটা নতুন কলেজে ভর্তি হয়েছি। আজকে আমার কলেজের প্রথম দিন, তাই একটু আগেই বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে আমি কলেজে পৌঁছে বাইকটা স্ট্যান্ডে রেখে আশেপাশে ভালো করে দেখছি। কিছুক্ষণ পর ক্লাসে গিয়ে একটা সিটে বসলাম। আশেপাশের সিটগুলোতে তাকিয়ে দেখি মাত্র কয়েকজন ছেলে ও মেয়ে এসেছে। প্রায় 5 মিনিট পর লক্ষ্য করলাম রুমের ছাত্রছাত্রী ঢুকে সিটগুলো পূরণ হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে কে যেন আমার হাতটা শক্ত করে ধরলো। তাকিয়ে দেখি একটা মেয়ে। তাই বলতে লাগলাম, কিছু বলবেন? আপনাকে ভালোবাসি। কি আলতু ফালতু বকছেন? আপনি পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল, আপনার ভালোবাসার পাগল। কি বজ্জাত মেয়ে রে বাবা! এই হাত ছাড়েন। এবার মতো ছাড়লাম, পরে কিন্তু ছাড়বো না। তারপর স্যার আসলো। স্যার এসেই সবাইকে সবার পরিচয় দিতে বলল। একে একে আমরা সবাই সবার পরিচয় স্যারকে দিলাম। এভাবে একে একে সবকটি ক্লাস শেষ হয়ে গেল। বাইরে বের হতেই পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখলাম সেইখানকার মেয়েটা। কিন্তু ও আমার নামটা কি করে জানলো? হয়তো স্যারের কাছে পরিচয় দেওয়ার সময় জেনেছে। মেয়েটা যা বলল, হ্যালো মিস্টার নাইম খান। কি সমস্যা আপনার? কিছু বলবেন নাকি? আসলে আজকে প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখায় ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর এই ভালো লাগা বেশি দিন থাকে না, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। প্রথম দেখায় যদি একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হতে পারে, তবে প্রথম দেখায় ভালোবাসা কেন হয় না? আপনি আমাকে চেনেন না, জানেন না। হয়তো হয়তো আমি একটা খারাপ ছেলেও হতে পারি। হয়তো আমি আপনাকে চিনি না, কিন্তু কয়েকদিন আপনার সাথে কাটালে ঠিক চেনে যাব। আর আপনি যদি খারাপ হন, তাহলে আপনাকে ভালো করার দায়িত্ব আমি নেব। এখন আমি যাই। ওকে যাও, তবে আমার নামটা জেনে রাখো। আমার নাম তাসনিয়া জান্নাত। তারপর মেয়েটা অর্থাৎ তানিশাকে আর কিছু না বলে আমি বাইক স্ট্যান্ডে গিয়ে বাইকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে পৌঁছালাম। বাসায় গিয়ে দেখি আব্বু আম্মু নীলা ও দাদা দাদি বসে গল্প করছে। আমি ওইখানে যাওয়া মাত্রই আম্মু বলতে লাগলো, নাইম, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালো প্লাস খারাপ দুইটাই কাটছে। খারাপ দিকটা একটু বলো তো শুনি, কেমন খারাপ কাটলো? তাহলে শোনো। তারপর একে একে কলেজের সব ঘটনা আম্মুদের বললাম। দেখলাম আম্মু সহ বাকি সবাই হাসছে। তখনই দাদা বলতে লাগলো,
আজকে তাহলে আমার নাতনি বউ আমার নাতনিকে ডিস্টার্ব করছে। হাসছো হাসো, যত খুশি তত হাসো। আম্মু ভাত বাড়ো, ফ্রেশ হয়ে আসছি। যাও ফ্রেশ হয়ে আসো। তারপর খাওয়া দাওয়া করে আম্মুর সাথে বসে আছি। তখনই আম্মু বলতে লাগলো, নাইম, মেয়েটা দেখতে কেমন? কোন মেয়ের কথা বলছো? কলেজে যে মেয়েটা তোকে প্রপোজ করেছিল। তা জেনে কি করবে? তাছাড়া ওইসব আলতু ফালতু মেয়েদের কথা বাদ দাও। বল না বাবা। দেখতে বেশ ভালোই আছে। তারপর আমি আবার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরতে ওই দিক থেকে, নাইম, তোমাকে আজকে সন্ধ্যায় একটা অপারেশনে যেতে হবে। ওকে কাকু। তারপর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা 6টা বাজে। তাই কাকুকে ফোন করলাম। কাকু, কোথায় যেতে হবে বলেন? আমরা তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি, তুমি চলে আসো। তারপর আমাকে একটা বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে গিয়ে বসা মাত্র এই গাড়ি চলতে শুরু করলো। প্রায় 15 মিনিটের মধ্যে গাড়িটা একটা পুরনো বাসায় বেশ কিছুক্ষণ দূরে দাঁড়ায় করালো। আমার গাড়ির ভিতর থেকে বাইর হয়ে বেরিয়ে আসলাম। তখনই কাকু কিছু ড্রেস বের করে দিয়ে বলল, নাইম, এই ড্রেসগুলো পরে নাও, তাহলে তোমাকে কেউ দেখলেও চিনতে পারবে না। ওকে, এখন কি করতে হবে বলেন? এই পুরনো বাসায় কয়েকজন বড় মাফিয়া একটা মেয়েকে তুলে এনেছে। ওই মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে। এই কথা শোনা মাত্র আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। তখনই কাকুকে বললাম, কাকু, আমি একাই যাব, আপনারা এইখানে দাঁড়িয়ে থাকেন। তুমি একাই পারবে না, আমরাও যাব। কাকু, চিন্তা করবেন না, আমি 2 বছর ট্রেনিং এমনি এমনি দেয়নি। তারপর কাকুর কাছ থেকে রাইফেল 420 নিয়ে আমি একাই গেলাম। গিয়ে দেখলাম 7টা লোক মিলে একটা মেয়েকে বেঁধে রেখেছে। আর মেয়েটা কান্না করে বলছে আমাকে ছেড়ে দিন। আর তারা মেয়েটার কথা না শুনে তারা সাথে অশ্লীল ভাষায় কথা বলছে। আমি লোকগুলোর সামনে গেলাম। তখনই একটা লোক বলতে লাগলো, ওই কে রে? তোদের জম। তখনই একটা লোক যে আমাকে গুলি করতে যাবে, তার আগে আমি তাকে পৃথিবী ছেড়ে পরপারে পাঠিয়ে দিলাম। তা দেখে বাকি 6টা লোকও আমাকে গুলি করার জন্য রাইফেল বের করতে তাদের লাশগুলো মাটিতে লুটিয়ে পড়ল। মানে তারা রাইফেল বের করার আগেই আমি তাদের গুলি করে দিই। দেখলাম মেয়েটা ভয় পেয়ে আছে। ভয় পাওয়ারই কথা, কারণ তার সামনে 7টি লোক খুন হয়েছে। আমি মুখোশ পরে থাকার মেয়েটা, আমি মুখ দেখতে পারি নাই। তখন আমি মেয়েটাকে বলতে লাগলাম, আপু আর ভয় পেও না, এখন থেকে আপনি নিরাপদ। ভাইয়া, আপনি আমার চেয়ে কত বড় উপকার করেছেন, আমি জীবনে এই উপকারের কথা ভুলবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরা তো আমার কর্তব্য। দোয়া করবেন আমি যেন সব সময় ন্যায়ের পথে থাকতে পারি। আপনার নাম কি ভাই? কিছুদিনের মধ্যে জানতে পারবেন। চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। চলুন। তারপর আমিও মেয়েটার গাড়ির কাছে যেতে কাকু ও আরও লোকেরা মুখে মুখোশ পরে নেয়, কারণ মেয়েটা যেন আমাদের চিনতে পারে না। তারপর মেয়েটাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে কাকুর কলেজের দিকে গাড়ি চালাতে লাগলো। তাই আমি কাকুকে বললাম, কাকু, কলেজে যাচ্ছেন কেন? আরও অপারেশন আছে নাকি? না, নেই, তুমি গেলেই দেখতে পাবে। তাতে তোর কি রে? আমরা কাকে মারবো কাকে কাটবো তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? তারপর আমি আমার রাইফেল বের করে ওদেরকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। দেখলাম মার খাওয়া ছেলেটা ভয় পেয়ে আছে। আমি ছেলেটাকে বললাম, ওরা তোমাকে মারছিল কেন? সামনে বস্তিতে আমি আমার বোন থাকতাম। এই ছেলেগুলো আমার বোনকে তুলে নিয়ে যায়। আমি অনেক বাধা দিয়েও তাদের সাথে পেরে উঠতে পারিনি। তখন আমি পুলিশের কাছে রিপোর্ট করি, তাই ওরা আমাকে মারছিল। তোমার বোন এখন কোথায়? ও আর পৃথিবীতে নেই। ওই নরপশুরা ওকে মেরে ফেলেছে। হো, আচ্ছা ভাই, আপনি কে? একজন সৎ মাফিয়া, অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। ভাই, আমি একজন মাফিয়া হয়ে ভালো কাজ করতে চাই। দেশের সকল অন্যায় দূর করতে চাই, আর কোনো বোনের জীবন নষ্ট হতে দিতে চাই না। ওকে, তুমি আমার সাথে চলো। তারপর আমি ছেলেটাকে নিয়ে গাড়িতে উঠালাম। উঠে কাকুকে এই বিষয়ে সব কিছু বললাম। আর হ্যাঁ, ছেলেটার নাম লিটন। ইতিমধ্যে আমার কলেজে আসলাম। গাড়ি থেকে নেমে কাকুকে বললাম, কাকু, এখন কোথায় যেতে হবে? ওই রুমটাতে চলো। তারপর আমরা ওই রুমটাতে গেলাম। গিয়ে তো আমি অবাক, কারণ ওই রুমটাতে 40 থেকে 45 জনের মতো লোক বসে আছে। আমি কাকুকে বললাম, কাকু, এইখানে এতগুলো লোক কেন? নাইম, এরা সবাই নির্যাতিত,
তাই আমরা এদের সাথে নিয়ে একটা বড় মাফিয়া গ্যাং তৈরি করব। ওকে কাকু। তারপর আমরা সবাই সাথে সাথে কথা বলে একটা মাফিয়া গ্যাং তৈরি করলাম। গ্যাংয়ের নাম কেএন মাফিয়া কিং, এবং এই গ্যাংস্টারের বস হিসাবে আমাকে নির্বাচন করে, আর এইখানে আমার নাম হলো কেএন নয়ন আলী। হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো, কাকু কেন বড় মাফিয়া গ্যাং তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লো। তখনই আমি কাকুর দিকে এই প্রশ্নটা ছুড়ে দিলাম, আচ্ছা কাকু, মাফিয়া কিং গ্যাংয়ের তৈরি করতে আপনার কি লাভ? দেখলাম কাকুর হাসি মুখটা এক নিমিষে মলিন হয়ে গেল, আর কাকুর চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু পড়ছে। তখনই আমি বলতে লাগলাম, আসলে কাকু, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। না নাইম, ঠিক আছে, তুমি যদি আমার ব্যাপারে শুনতে চাও তাহলে বলছি। 3 বছর আগে আমি আর আমার স্ত্রী সাথে 17 বছরের একটা মেয়ে নিয়ে আমার সংসারে বেশ ভালোই কাটছিল। আমার মেয়ের নাম নূপুর, ক্লাস 10-এ পড়ে। একদিন নূপুর স্কুলের জন্য বের হলো। এদিকে সন্ধ্যা গড়িয়ে এলো, তবুও সে বাড়িতে ফিরল না। আমরা তাকে অনেক খুঁজেছি, কিন্তু পাই নাই। এদিকে তার স্কুল, বন্ধু ও বান্ধবীদের বাসাসহ পুরো এলাকা তন্ন করে খুঁজেছি। পুলিশে রিপোর্ট করেছিলাম, তবুও কেউ তাকে খুঁজে বের করতে পারলো না। এদিকে নূপুরের মা কান্না করতে করতে প্রায় আধমরা হয়ে গেছে। এদিকে 3 দিন পর নূপুরের লাশ পাওয়া যায় একটা জঙ্গলের মধ্যে। কেউ আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। নূপুরের লাশ আমার বাসায় আনা হলো। এদিকে নূপুরের মা মেয়ের খবর পেয়েই নিজের মেয়ের শোকে মরে যায়। একদিকে বউ ও মেয়ের লাশ দেখে আমারও মাথা ঠিক করতে পারলাম না। কান্না করতে করতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। বউ ও মেয়ের লাশ দাফন করা হয়। সেদিন আমি ওদের কবর ছুঁয়ে শপথ করেছি, যারা আমার মেয়েকে মেরেছে তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। কয়েকদিন পর শুনলাম জোকার কিংয়ের লোক আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর আমি আবারও শপথ নিলাম, এই দেশে একটা বড় মাফিয়া গ্যাং তৈরি করে ন্যায়ের পথে চালাবো, যারা কেউ খারাপ কাজ করার আগে 100 বার ভাবে। কিন্তু আমি একা মানুষ বলে এতদিন কিছুই করতে পারিনি। আজকে তোমার সাহায্য পেয়ে আমি আমার অর্ধেক শপথ পূরণ করলাম। আপনার পুরো সম্পর্ক পূরণ করবো ইনশাআল্লাহ। তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে পাড়ি দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে কলেজে পৌঁছালাম। বাইকটা পার্ক করে ক্লাসের দিকে যাচ্ছি, হঠাৎই পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে তাকাতেই দেখি তাসনিয়া। এই যে মিস্টার নাইম খান, কিছু বলবেন? আমাকে কি ভালোবাসা যায় না? না, আপনাকে কখনো আমি ভালোবাসতে পারবো না। তোমাকে না পেলে আমি বাঁচবো না নাইম। তুমি না বাঁচলে আমার কি হবে? মানে? তোমাকে অনেক ভালোবাসি পাগলি। সত্যি নাইম? আই লাভ ইউ। দৌড়ে এসে তাসনিয়া আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? সবাই তো দেখছে। দেখলে দেখো, আমার জিনিস আমি ধরেছি, তাতে ওদের কি? তারপর কোনো মতে তাসনিয়াকে ছাড়িয়ে দুজন ক্লাসে গেলাম। একে একে সবগুলো ক্লাস করে বাইরে আসতে তাসনিয়া বলল, নাইম চলো, আজকে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তোমার বিষয়ে আম্মুকে সব বলেছি। কি বলছো? আম্মুকে বলেছি কলেজে একটা ছেলেকে আমি প্রথম দেখা ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমাকে সহ্য করতে পারে না। তখন আম্মু বলল, ওর কাছে কান্নার অভিনয় করলে নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। তাহলে তুমি মিথ্যা কান্না করছিলে? বলেছি। কি করবে শুনে? কিছুই করতে পারবো না। চলো না আমাদের বাসায়। আজকে না, অন্য একদিন যাব। ঠিক আছে। তারপর তাসনিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বাসায় এসে বাইকটা পার করে ভিতরে গিয়ে দেখি আম্মু, দাদি ও নীলা বসে আছে। আমাকে দেখে নীলা বলল, ভাইয়া, আজকে তোমাকে ভাবি ডিস্টার্ব করেনি? হই পিচ্ছি, তোকে এইগুলো কে বলতে বলেছে বল, না হলে তোকে আজ মারবো। কলেজে ভাবির সাথে আড্ডা দিয়ে এসে এখন আবার আমাকে মারার হুমকি দিচ্ছে। আবার কথা বলছিস? চুপ কর, না হলে মেরে পিঠের চামড়া তুলে দেব। তারপর ওর সাথে আর কথা না বলে আম্মুকে বললাম, আম্মু ভাত বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দিলাম একটা ঘুম। সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠে আম্মুকে বললাম, আম্মু আজ থেকে সন্ধ্যায় আমি প্রাইভেট পড়তে যাব, আর রাত 9টায় প্রাইভেট থেকে ফিরবো। রাতে আবার প্রাইভেটে? তোকে রাতে কোথাও পড়তে হবে না। আম্মু, স্যারটা ভালো করে বোঝাই, মিস করলে পরে কান্না করেও পারবো না। ঠিক আছে। তারপর হাতে 2টা বই নিয়ে কলেজের দিকে যাচ্ছি। প্রায় 5 মিনিটের কলেজে আসলাম।
এসের দিকে আমাদের গ্যাংয়ের লোকেরা সবাই রাইফেল হাতে বসে আছে। রাইফেলগুলো আমাদের গ্যাংয়ের গোপন মাফিয়া ইংল্যান্ড থেকে আনে। এটা কিন্তু আমাদের কলেজের না, এটা আমাদের স্কুল, সাথে কলেজের কয়রা। আমি ওদের কাছে গিয়ে বললাম, আজ থেকে আমরা লড়াইয়ে নেমে পড়লাম। যেইখানে দেখব খারাপ ভার্সেস অন্যায় কাজ চলছে, সেইখানে আমরা রুখে দাঁড়াবো। ওকে বস। তারপর থেকে আমরা সারা দেশে ড্রাগস, হিরোইন, ইয়াবা, এই ধর্ষণ সহ অন্যান্য খারাপ কাজগুলোকে বন্ধ করে ফেললাম। দেখতে দেখতে 6টা মাসে কেটে গেছে। এখন এই পাকিস্তান সহ বেশ কয়েকটা দেশ কেন মাফিয়া কিংয়ের নাম শুনলে মানুষ স্পন্দ থেমে যায়, কারণ তারা আজ পর্যন্ত যতগুলো লোককে মেরেছে তাদেরকে অনেক কষ্ট ও বিচ্ছিরিভাবে কেটে মৃত্যু দিয়েছে। আর যারা ওদের থাপ্পড়ের পরেও জীবন নিয়ে পালিয়ে এসেছে তারা খোদার কাছে তওবা করতে যেন কেন মাফিয়া কিংয়ের নজরে কখনো না পড়ি। এদিকে আমরা জোকার কিংয়ের খোঁজ বের করে যা শুনলাম তা শুনে একটু খুশি হলাম। মানে জোকার কিংয়ের ছোট ভাই জোকার কিংকে মেরে নিজের হয়েছি। জোকার কিং আর এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে গেছে। আজকে সন্ধ্যায় সে একটা অপারেশনে আছে, আর আজকে যাকে মারবো সে হলো একটা ধর্ষক। তাই 6টায় বাসা থেকে বের হয়ে দেখি 3টা গাড়ি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে গাড়িতে বসা মাত্রই গাড়ি চলতে থাকলো। হঠাৎ একটা বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালো। আমি গাড়ি থেকে বের হয়ে আবার রাইফেল 420টা নিয়ে চুপি চুপি ওই বাড়িটার ভিতরে গেলাম। গিয়ে দেখি ধর্ষক ছেলেটা একটা চেয়ারে বসে আছে। আমি কিছু না ভেবে দিলাম ওরে বুকে 3-4টা গুলি করে। ছেলেটাকে মারার সময় একটা মেয়ে আমাকে দেখে ফেলে। আমি মেয়েটাকে অত ভালো করে দেখতে পারিনি। তখনই মেয়েটা বলতে লাগলো, নাইম তুমি এখানে, আর আমার ভাইকে কেন মারলে? আমি দৌড়ে গিয়ে গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। আমি ভাবছি মেয়েটা আমাকে চিনল কি করে, কণ্ঠটাও বেশ চেনা চেনা লাগছিল। এসব ভাবতে ভাবতে কখন যে গাড়ি আমার বাসার সামনে এসেছে নিজেও জানি না। লিটনের ডাকে আমার ঘোর ভাঙলো। বস, আপনার বাসার সামনে এসেছে। হো। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে কলেজে গেলাম। বাইকটা পার্ক করে ক্লাসে গিয়ে সবগুলি ক্লাস করে বাইরে বের হতে তাসনিয়া কয়েকটা পুলিশ নিয়ে আমার সামনে হাজির হলো। পুলিশ দেখে ইতিমধ্যেই সকল শিক্ষক ও শিক্ষার্থী সবাই আমাদেরকে ঘিরে ধরে। তখনই তাসনিয়া বলতে লাগলো, স্যার এই শয়তানটা কাল সন্ধ্যায় আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। এই ছেলে হাজতে চলো। স্যার আমি তো খুন করিনি, ও মিথ্যা বলেছে। সব মিথ্যা আদালত যাচাই করবে। স্যার আমি একটা ফোন করতে পারি? কাকে ফোন করবে? আমার পিতামাতাকে। ওকে করো। আমি একটু দূরে গিয়ে লিটনকে ফোন করে সব কিছু বললাম। তারপর পুলিশগুলো আমাদেরকে গাড়িতে ওঠাই, সাথে তাসনিয়া ও ওঠে আর আমাকে বলতে থাকে, নাইম কেন তুমি আমার ভাইকে মারলে? কি দোষ করেছিলাম আমরা? আমি মাথা নিচু করে আছি। তখনই গাড়ি দাঁড় করালো, কারণ সামনে 12-13টা গাড়ি দাঁড়িয়ে আছে আর অনেকগুলো লোক কালো পোশাকে দাঁড়িয়ে আছে। তা দেখে আমরা সবাই নামলাম। এদিকে আমি হাসছি। তখনই লিটন পুলিশের দিকে আসলো। তখনই একটা পুলিশ লিটনকে বলতে লাগলো, লিটন ভাই আপনি এখানে? আপনি ডাকলে তো আমি নিজেই আপনার কাছে যেতাম। রাজা যখন বন্দি থাকে তখন প্রজারা আসবেই। মানে? ওই যে আমাদের বস কে নয়ন আলী। তখনই পুলিশ এসে আমার পায়ে পড়ে গেল আর বলছে, ভাই আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে। এই বলে লিটনের কাছ থেকে একটা মুখোশ নিয়ে মুখে পড়লাম, কারণ ইতিমধ্যে রিপোর্টার এসে গেছে। অন্যদিকে তাসনিয়া তো অবাক। সে ভাবছে নাইম কি করে কে নয়ন আলী হতে পারে। তখনই আমি তাসনিয়ার কাছে গিয়ে বলতে লাগলাম, তাসনিয়া তোমার ভাইয়ের একটা বড় অন্যায় করেছে, তাই তাকে আমি মেরে ফেলেছি। নাইম আমার ভাইকে আমি চিনি। আর হ্যাঁ শুনে রাখো, আমি চলে যাচ্ছি, একদিন আমি ফিরে আসব। সেদিন তুমি আমার পায়ে পড়বে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। তাসনিয়া আমার কথা না শুনে চলে গেল। আমি এদিকে গাড়ি বের করে আমার বাসায় এসে আম্মুকে বলে বিশ্রাম হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলল 2টা বছর। এদিকে আমার পরিবারের সবাই আমার ব্যাপারে জানে যে আমি কেএন নয়ন মাফিয়া গ্যাংস্টারের বস। অন্যদিকে তাসনিয়াও কলেজে আসে না। তার বাসায় গিয়ে দেখি তালা মারা। একদিন হঠাৎ আমার পরিবারের উপর হামলা হয়। আমার দাদা দাদিকে মেরে ফেলেছে।
কে মেরেছে তার খোঁজ পাওয়া যায়নি। আমি লোক লাগিয়ে দিয়েছি, খোঁজ চলছে। আমাকে একটা কাজের জন্য রাশিয়ায় যেতে হবে, তাই আমার বাড়িতে অনেকগুলো সিকিউরিটি গার্ড লাগিয়ে দিলাম, যেন কেউ আর আমার পরিবারের লোকদের উপর হামলা চালাতে না পারে। আমি হেলিকপ্টারের চড়ে রাশিয়ায় গেলাম, সাথে অনেকগুলো হেলিকপ্টার আছে, ওগুলো গার্ড আছে। 7 ঘন্টার মধ্যে রাশিয়ায় পৌঁছালাম। সেইখানকার মাফিয়া বস আর রোবট এসে আমাকে রিসিভ করে তার বাসায় নিয়ে যায়। আর রাতে উনি আমার কাছে এসে বলে, বস, আপনাকে ডাকার কারণ হচ্ছে আমাদের দেশে অনেক চোরাই কারবার চলে আর অনেক মেয়ে ধর্ষিত হচ্ছে, কিন্তু কে এই কাজগুলো করছে আমরা তাদের ধরতে পারছি না। ও 7 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে বস। পরের দিন সকালে আমার সকল লোকদের এক জায়গায় ডাকি, ওদের বলি এই রোবটের আন্ডারে যতগুলো লোক আছে তাদের উপর পরিপূর্ণভাবে নজর রাখবে, আর যাদের সন্দেহজনক মনে হবে ওদের ওইখানেই মেরে ফেলবে। কিন্তু বস, আমি যা বলছি তাই করবে। 2 দিন পর শোনা গেল রোবটের কয়েকটা লোককে খুন করা হয়েছে। তাই রোবট আমার কাছে এসে বলল, বস, এদিকে যেদিন দিন আমার লোকগুলো মারা যাচ্ছে। ওদের মরতে দাও। কি বলছেন এসব বস? ঠিক বলেছি, কারণ তোমার লোকগুলোই এ দেশের এরকম কর্মকাণ্ড করেছে। ওকে বস, আপনি যা ভালো বুঝেন তাই করেন। 6 দিনের মধ্যে সব চোরাই কারবার সহ ধর্ষণগুলো বন্ধ হয়ে গেল। আমি আর এদিকে খবর পেলাম বাংলাদেশে নাকি নারী পাচার সহ যুবক সমাজের কারা যেন ধ্বংস করছে। এই খবর পেয়ে আমি আম্মুকে ফোন করে বললাম আমি বাংলাদেশে যাচ্ছি, কয়েকদিন পর তোমাকে কেউ আনবো। রোবটের কাছ থেকে বিদায় নিয়ে হেলিকপ্টারে উঠে বসলাম, সাথে অনেকগুলো হেলিকপ্টারও আসে। তখনই লিটন বলে উঠল, বস আমরা কোন জেলায় যাব? নীলফামারী জেলায় চলো, আর ওইখানে আমি কিন্তু ছদ্মবেশে থাকবো। ওকে বস। আর আমি নীল ফার্মির মামুনকে বলে আমাদের থাকার জায়গা ঠিক করেছি। লিটন, আমি একটা কলেজে ভর্তি হয়ে ওইখানকার মেসে থাকবো। ওকে বস। প্রায় 8 ঘন্টার মধ্যে আমরা নীলফামারীতে পৌঁছালাম। তারপর আমি একটা কলেজে ভর্তি হয়ে ওইখানকার মেসে থাকতে শুরু করলাম। শেষ হলো আমার আগের অতীত। এই আমি কাকে দেখছি? এ তো হলো তাসনিয়া, আমার আগের জিএফ। এর হাতে আমার পাকিস্তানের রিলেশন হয়, আবার একটা কারণবশত আমাদের ব্রেকআপ হয়ে যায়। তাসনিয়াকে বললাম, তাসনিয়া তুমি এইখানে? হ্যাঁ, আমি এখানে। তোমাকে মেরে আমার ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছি। কি দেশ করেছিল আমার ভাই? তোমার ভাই একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে। মানে কি বলতেছো নাইম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাকে ক্ষমা করো নাইম, আগে যদি জানতাম তবে এমনটা করতাম না। তুমি আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছো। আচ্ছা, তোমার ভাইকে তো আমি মেরেছিলাম, তবে তুমি আমাকে মেরে দিতে আমার পরিবারের লোকজনকে কেন মারলে? এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওদের 3 জনকেই এই পৃথিবী ছেড়ে পরপারে পাঠিয়ে দিলাম। অনেকজনকে মেরেছি, কিন্তু কখনো আমার চোখ দিয়ে অশ্রু বের হয়নি। কিন্তু আজ যে অশ্রু বাধা মানছে না, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হয়তো একদিনের জন্য হলেও আমি তাসনিয়াকে মন থেকে ভালোবাসছিলাম। তারপর লিটনকে বললাম, লিটন, এই লাশগুলো নদীর ধারে ফেলে দিয়ে আসো। ওকে বস। তারপর একটা বাইক নিয়ে আমি মেসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়েই দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। রিসিভ করতেই ওই দিক থেকে, বস, কালকে বিকেল 5টায় জোকার কিং ফেসবুক লাইভে আসবে। ও তুমি? আরও ইনফরমেশন বের করো। ওকে বস। আমি দিয়েছি। তুমি এত সকালে মেসে কেন? আমি কি আসতে পারি না? তা নয়, কি বলতে এসেছো? তখনই বন্যা দরজা বন্ধ করে দিল। আমি বললাম, বন্যা, দরজা বন্ধ কেন করলে? বন্যা কোনো কথার উত্তর না দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছোতে লাগলাম। পিছাতে পিছাতে বিছানায় এসে পড়লাম। তখনই বন্যা আমার কাছে আসলো, এসে আমার ঠোঁটের উপর তার ঠোঁট মিলিয়ে দিল আর পাগলের মতো চুষতে লাগলো। কিছুতেই থামছে না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে। এক পর্যায়ে বন্যা নিজের আমার ঠোঁট থেকে তার ঠোঁট আলাদা করে নিল। আমরা দুজনেই হাঁপাচ্ছি। তখনই বন্যা বলে উঠল, কেমন দিলাম? একেবারে হাঁপিয়ে দিয়েছ। তারপর কিছুক্ষণ গল্প করে আমরা কলেজের দিকে যাচ্ছি। হঠাৎ আমার চোখ পড়লো কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে টিস করছে। এটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। আমি বন্যাকে বললাম, তুমি এখানে দাঁড়াও, আমি ওই ছেলেগুলোকে সাইজ করে আসতেছি। ওকে। তারপর আমি ছেলেগুলোর কাছে গিয়ে বললাম, ভাইয়া, এভাবে মেয়েদের টিস করছেন কেন? আমরা কাকে কি করব আর না করব তাতে তোর কি রে? আমার শার্টের কলার ধরে
আমি আমার হাত মুঠো করে সর্বশক্তি দিয়ে ছেলের পেটে দিলাম একটা বাড়ি। ছেলেটা একটু দূরে গিয়ে পড়ল। তখনই বাকি ছেলেগুলো আমাকে মারতে আসলো। আমি হিন্দি ফিল্মের নায়কদের মতো সবাইকে মাটিতে শুইয়ে দিলাম। ওরা হামাগুড়ি খেতে খেতে পালিয়ে যায়। তারপর মেয়েটাকে বললাম, তোমার আর কোনো ভয় নেই, ওরা আজ থেকে কখনো কাউকে ডিস্টার্ব করতে পারবে না। ওই ছেলেগুলোর মধ্যে একজন মন্ত্রী ছেলে, ও আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না। ও যদি মন্ত্রীর ছেলে হয় তবে আমি মন্ত্রী, বুঝছো? মানে? কিচ্ছু না, তুমি এখন তোমার বাসায় যাও। তারপর বন্যাকে নিয়ে কলেজে গিয়ে ক্লাসে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো এবং ক্লাস করাতে লাগলো। একে একে সবগুলো ক্লাস করে বাইরে বের হতেই দেখি তখনকার ছেলেগুলো আর সাথে পুলিশ। ছেলেগুলো আমাকে দেখিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার এই ছেলেটা আমাদের মেরেছিল। স্যার ওরা একটা মেয়েকে টিস করছিল, তাই ওদের মেরেছি। ওগুলো কথা আদালতে হবে, এখন তুমি চলো। স্যার আমি একটা ফোন করে আসতেছি। কাকে ফোন করবে? আমার একটা ছোট ভাইকে। ও। তারপর আমি লিটনকে ফোন করে সব বললাম। বলে পুলিশের কাছে এসে বললাম, স্যার চলেন। এদিকে বন্যা ভাবছে, এত বড় একটা মাফিয়া, ইচ্ছা করলে তো এক নিমিষেই ওই শিশুকে পুলিশ মস্তানদের লাশ ফেলে দিতে পারে। কিন্তু ইনি আবার উল্টাটা করছে, নিজেই পুলিশকে বলছে স্যার চলেন। আমি বন্যার ভাবনায় ধরায় ইতি ঘটিয়ে দিয়ে বললাম, বন্যা তুমি বাসায় যাও, বিকাল 4টায় মেসে আসবো, তখন দেখা হবে। 12 মাসেও দেখা করতে পারবি না, আজকে তো দূরের কথা। এখন বাজে 2:45 আর 3:45 বাজতে বাজতে তোরা আমার পায়ে ধরে কান্নাকাটি করবি। আব্বে শোন, এই শালা মনে হয় মালটাল খেয়েছে, তাই উল্টাপাল্টা বকছে। তারপর পুলিশ আমাকে গাড়ি করে থানায় নিয়ে গেল। তারপর পুলিশ বলতে লাগলো, তুই এই শহরের মন্ত্রীর ছেলের গায়ে হাত দিয়েছিস, তোর আর বাঁচার উপায় নাই। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তবে দেখতে পাবি কত ধানে কত চাল। অফিসার ওই শালাকে এমন মার মারবেন যেন মাটি থেকে উঠতে না পারে। তোমরা এখন যাও, ওর ব্যবস্থা আমি করছি। এই বলে পুলিশ হাতে একটা লাঠি নিয়ে আমার দিকে আসছে। যে আমাকে লাঠি দিয়ে মারবে তখনই বাইরে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে লাগে, আর এদিকে আমি জোরে জোরে চিৎকার দিয়ে হাসছি। অমনি বাইরে থেকে পুলিশগুলো দৌড়ে এসে অফিসারকে বলতে লাগলো, স্যার স্যার পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং এনকে নয়ন আলীর বাম হাত মিস্টার লিটন এসেছে। তখনই অফিসার আমাকে বলল, লিটন ভাই কেন এসেছে আগে দেখে নেই, তারপর তোর ব্যবস্থা করব। তখনই লিটন থানার ভিতর আসলো। লিটনকে দেখে পুরো থানার পুলিশ সহ ওই মন্ত্রী ছিল, ওরা বন্ধুরা সবাই থরথর করে কাঁপছে। লিটনকে দেখে অফিসার বলল, ভাই আপনি অত কষ্ট করে এলেন কেন? আপনি যদি আমাকে বলতেন আমি নিজেই আপনার কাছে যেতাম। অন্যদিকে আমি জোরে জোরে হাসছি। তখনই অফিসার আমাকে বলে উঠল, এই কুত্তার বাচ্চা, হাসছিস কেন? জানিস না এখানে লিটন ভাই এসেছে? এই কথা বলার সাথে সাথে লিটন ঠাস ঠাস করে অফিসারের গালে কয়েকটা চড় বসিয়ে দিল। অফিসার অবাক হয়ে বলল, ভাই আমাকে মারলেন কেন? যাকে তুই গালি দিচ্ছিস তাকে তুই চিনিস কে সে? না ভাই, ওনাকে তো আমি চিনি না। উনি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং KN মাফিয়া কিং এর বস KN নয়ন আলী। উনি ইচ্ছা করলে আপনার 14 গোষ্ঠীকেও এনে ওনার পায়ে হাজির করতে পারে। এই কথা শোনার সাথে সাথে অফিসারও ছেলেগুলো এসে আমার পায়ে পড়ল এবং বলতে লাগলো, ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। তখনই আমি মন্ত্রীর ছেলের চুলের মুঠি ধরে বলতে লাগলাম, তুই কি বলছিলি? আমি 12 মাসেও বের হতে পারবো না। আরে ঘড়িতে দেখ, আমার কথা মতো 3:15 বাজতে এখনো 10 মিনিট বাকি। ভাই আমাদের ক্ষমা করে দিন, আর জীবনেও কারোর সাথে খারাপ ব্যবহার করব না। ওদের ছেড়ে দিয়ে অফিসারকে বললাম, স্যার আপনাদের সরকার পোশাক আর পাওয়ার দিয়েছে জনগণের সেবা করার জন্য, আর অপরাধীকে ধরে আইনের কাঠগড়ায় আনার জন্য। আর জানেন স্যার, আমি মাফিয়া হয়েছি আপনার মতো সরকারি কর্মকর্তা এই অপকর্মের জন্য। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন, আর জীবনও এরকম অন্যায় কাজ করব না। মনে থাকে যেন। তারপর মুখোশটা পরে থানা থেকে বের হয়ে দেখি 2টা হেলিকপ্টার আর 30-40টা গাড়িও, আশেপাশে অনেকগুলো গার্ড, ইতিমধ্যে রিপোর্টারও এসেছে। ওরা আমার কাছে আসতেই ভয় পাচ্ছে, কারণ বড় একটা মাফিয়া বলে কথা। অন্য পাশে তাকিয়ে দেখি একটা গাছের গোড়ায় একটা মেয়ে বসে কাঁদছে। চেনা চেনা লাগছে,
আরে এ তো বন্যা। ও এইখানে কাঁদছে কেন? আমি দৌড়ে বন্যার কাছে গেলাম, গিয়ে বললাম, বন্যা তুমি এইখানে আর কাঁদছো কেন? বন্যা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে গুমড়ে গুমড়ে কাঁদছে, কোনো কথা বলছে না। আমি আবার বললাম, বন্যা আমি তোমাকে প্রশ্ন করছি। তুমি পুলিশের গাড়িতে আসার পর আমিও পিছু পিছু আসি, আর এসে দেখি অনেকগুলা গাড়ি আর 2টা হেলিকপ্টার। আমি মনে করেছিলাম ওরা হয়তো মন্ত্রীর লোক, তাই পাগলে একটা, চলো তোমাকে তোমার বাসায় নিয়ে যাই। তারপর লিটনকে বললাম, লিটন তোমরা এখন যাও। ওরা চলে গেল। আমিও বন্যাকে ওর বাসায় পৌঁছে দিয়ে মেসে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি। আর হ্যাঁ, বন্যার বাবা ও মা আমাদের রিলেশনের ব্যাপারে জানেন। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো। বস, জোকার কিং লাইভ এসেছে। আমি আপনার মেসেঞ্জারে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ফেসবুকে ঢুকে মেসেঞ্জার থেকে লিঙ্কটা ওপেন করতেই দেখি জোকার কিং বলতেছে, ওই আমি জানি তুই আমার এই লাইভ ভিডিওটা দেখেছিস, তবে তুই শুনে রাখ, তুই আমার স্ত্রী লেডি কিংকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। এই কথা বলে জোকার কিং লাইভ থেকে বেরিয়ে গেল, আর আমি হাসছি। তারপর বন্যাকে ফোন দিয়ে ওর সাথে কথা বললাম আর ওকে সাবধান থাকতে বললাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেসের বাইরে গিয়ে একটা দোকানে চা ও একটা রুটি খেয়ে মেসে গিয়ে খাওয়া দাওয়া করে কাঁধে একটা ব্যাগ নিয়ে কলেজে গেলাম। গিয়ে দেখি বন্যা একটা গাছের নিচে বসে আছে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে পিছন থেকে ওর চোখ দুইটা বন্ধ করে ধরলাম। তখনই বন্যা বলে উঠল, আমি জানি এটা আমার মাফিয়া। চলো ক্লাসে যাই। চলো। আমরা ক্লাসে গিয়ে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হলাম। আর বন্যাকে বললাম, বন্যা সাবধানে যেও। ওকে, চিন্তা করবে না। আমি মেসে গিয়ে গোসল করলাম। তারপর খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ বন্যার ফোন থেকে কল আসলো। রিসিভ করতে আমি যা শুনলাম তা শুনে তো আমার হাত পা থরথর করে কাঁপছে, আর আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ফোনে যা বলল, নাইম আমাকে বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। নাইম, কি হয়েছে বন্যা? ওই কে নয়ন আলী তোর প্রেমিকাকে আমি তুলে এনেছি। কে আপনি? আর বন্যাকে কেন তুলে নিয়ে গেছেন? আমি মাই সবুজ খান, গ্যাংয়ের বস। তুই তাসনিয়াকে মেরে ফেলেছিস, এবার আমি তোর প্রেমিকাকে উপরে পাঠিয়ে দেব। যদি বন্যার কিছু হয় তবে তোকে আমি মেরে ফেলবো। তোর বন্যাকে আমি এমনি এমনি মারবো না, ওকে আমার ভোগ বানিয়ে মারবো। এই কথা বলার সাথে সাথে টুট টুট করে ফোনটা কেটে গেল। তখনই আমি আমার গোপন গুপ্ত হ্যাকারকে ফোন করলাম। রিং হচ্ছে। ধরতে ওই দিক থেকে জি বস বলেন। একটা নাম্বার দিচ্ছে, তাড়াতাড়ি দেখে বলতো এই নাম্বারের লোকেশনটা এখন কোথায়। বস, ওই নাম্বারের লোকেশন এখন নীলফামারীর পশ্চিম রেরাটে দেখাচ্ছে। ধন্যবাদ। তুমি এই নাম্বারের লোকেশন কোন কোন জায়গায় পাচ্ছ তা আমাকে মেসেজে জানাবে। আর লিটনকে ফোন করে 40-50 জন লোকের সাথে করে নীলফামারী পশ্চিম মোড়ে আসতে বলো। ওকে বস। তারপর ফোনটা কেটে দিয়ে বন্যার আব্বু আম্মুকে খবর দিয়ে বাইকটা নিয়ে চলতে লাগলাম নীলফামারী পশ্চিম রোডের দিকে। মনে শুধু একটাই ভয়, যদি বন্যা আমার জীবন থেকে হারাই তবে আমি কি নিয়ে বাঁচবো? আমার পিতামাতা সহ আমাদের ছোট বোনও সারা জীবনের জন্য হারিয়েছি, বন্যাকে হারাতে দিব না। তারপর ফুল স্পিডে বাইক চালাতে লাগলাম। প্রায় 10 মিনিটের মধ্যে পশ্চিম রোডে এসে পৌঁছে দেখি আমার আগের লিটন ও বাকি লোকগুলো এসে হাজির। তখনই আমার ফোনে মেসেজ আসলো, বস আপনি যে সিমের নাম্বারটা আমায় দিয়েছিলেন ওই সিমটা এখন বন্ধ দেখাচ্ছে, তাই লোকেশন চেক করতে পারছে না। কিন্তু বস, ওরা এখনই গাড়িতে এসে। এই মেসেজটা পড়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে জোকার কিং বন্যার ফোনটা ভেঙে ফেলেছে। যেহেতু ওরা গাড়িতে আসে তাই আমি আমার লোকেদের সবাইকে ভাগ ভাগ করে দিলাম। সবাইকে ভিন্ন ভিন্ন রাস্তায় পাঠালাম আর ওদেরকে বললাম, যখনই কোনো সন্দেহজনক গাড়ি দেখবে তখনই আমাকে জানাবে আর গাড়িটাকে ফলো করবে। ওকে বস। তারপর আমি পাগলের মতো বাইক চালাতে লাগলাম, এই জায়গা থেকে ওই জায়গা, প্রত্যেকটা অলিগলিতে বন্যাকে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে আমার ফোন একটা মেসেজ আসলো। মেসেজটা পড়তে আমার মুখের কোণে একটা হাসি ফুটে উঠলো। মেসেজটা ছিল, নাইম আমার বন্যা বলছে ওরা আমাকে একটা গাড়ি করে কোথাও যেন নিয়ে যাচ্ছে, প্লিজ আমায় বাঁচাও। এই ফোনটা একটা লোকের পকেট থেকে বের করে তোমাকে মেসেজ করলাম। তারপর আমি আমার ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করলাম। ধরতে ওই দিক থেকে, জি বস বলেন। এই নাম্বারের লোকেশনটা বের করো।
0188। বস 2 মিনিট অপেক্ষা করুন। 2 মিনিট পর। বস আপনার লোকেশনও আমার কাছে আছে, আমি আপনাকে যেদিকে যেদিকে যেতে বলবো আপনি সেদিকে যাবেন। ঠিক আছে। ওর কথা মতো আস্তে আস্তে আমি একটা পুরনো বাড়ির সামনে এসে পড়লাম। তখনই লোকটা বলছে, বস আপনি যেখানে আছেন ওখানে আশেপাশের লোকেশনটা দেখাচ্ছে। ওকে ভাই, দরকার পড়লে আবার ফোন দিব। ফোনটা কেটে দিয়ে লিটনকে ফোন দিয়ে এইখানে আসতে বললাম। আমি আস্তে আস্তে পুরনো বাড়ির দিকে যাচ্ছি। বাড়িটার কাছে যেতে বন্যার কথা শব্দ শুনতে পেলাম। বন্যা বলছে, আমার বিশ্বাস নাইম যে করেই হোক এখানে আসবেই। তোর নাইম এখানে আসা তো দূরের কথা, জীবনেও এই জায়গায় খোঁজ পাবে না। হাসতেছিস? হাস, শেষবারের মতো হেসে নে। তখনই লিটন ও বাকি লোকেরা এসে হাজির। আমি হাতে একটা রাইফেল নিয়ে সোজা বাড়িটার ভিতরে গেলাম। পিছনে আমার লোকেরা আসছে। গিয়ে দেখলাম বন্যাকে ওরা একটা হুইল চেয়ারে বেঁধে রেখেছে আর আশেপাশে অনেক লোক। আমি বলতে শুরু করলাম, জোকার কিং, তোর পালাইবার বুদ্ধি শেষ। এই কথা বলার সাথে সাথে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গেল। আমাদের সবার শ্বাস বন্ধ হয়ে আসছে। ধোঁয়া কাটার পর আমি যা দেখলাম তা দেখতে আমার মাঝে অবাক চক্কর দিল। মানে জোকার কিং আবারও বন্যাকে নিয়ে পালিয়ে গেছে। তখন লিটন বলে উঠল, বস এই দেশের জোকার কিংয়ের ডান হাত এমআই ফারহাদকে ধরে ফেলেছি। তারপর আমি দৌড়ে ফারহাদের চুল টেনে ধরে বলতে লাগলাম, ওই বল ওরা বন্যাকে কোথায় নিয়ে গেছে? তোকে কি বলবো? ভালোই ভালোই বলছি, বল ওরা বন্যাকে কোথায় নিয়ে গেছে? আমি বলছি তো, বলবো না। বুঝলাম এভাবে হবে না, তাই একটা বুদ্ধি খাটাইলাম। আমি আমার হাতে থেকে আমার লোকেশন ঘড়িটা এমআই ফারহাদের প্যান্টের পকেটে এমনভাবে রাখলাম যেন সে কোনো মতোই বুঝতে না পারে। তারপর আমি ইচ্ছা করে ফারহাদের চুলটা ছেড়ে দিতে সে আমাকে ধাক্কা দিয়ে একটা বাইক নিয়ে কোথায় যেন যেতে লাগলো। আমি যেই আমার লোকেশন ঘড়িটা ওর পকেটে রাখছিলাম, এখন আমার ওই লোকেশন সাহায্য ওর পিছু নিলাম। কিছু দূর যেতে হঠাৎ দেখলাম লোকেশন জঙ্গলের ভিতর থেকে আসছে। আমরাও যেতে লাগলাম। কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে একটা সুন্দর বাড়ি আমার চোখে পড়লো আর লোকেশনটা ওইখানে দেখাচ্ছে। তাই সবাইকে নিয়ে ওই বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির আশেপাশে 20-25টা গার্ড। আমি লিটনকে বললাম, লিটন রাইফেলের সাইলেন্সারটা খুলে রেখে ওই গার্ডের গুলোর লাশ মাটিতে ফেলে দাও। আমার কথা শেষ হতে না হতেই গার্ডগুলোর লাশ মাটিতে পড়ে গেল। তারপর বাড়ির ভিতর গিয়ে দেখি জোকার কিং ও আরও কয়েকজন লোক মিলে ওন্না ধরে টানছে। আমি আমার রাইফেল হাতে নিয়ে গুলি করে ওদের সবার বুক ঝাঁঝরা করে দিলাম। তখনই ওদের লাশগুলো মাটিতে লুটিয়ে পড়লো আর ওরা এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমালো। তখনই বন্যা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বন্যাকে বললাম, আমি থাকতে তোমার কিছুই হতে দেব না। তারপর বন্যাকে নিয়ে ওর বাসায় গেলাম। বন্যার আব্বু আম্মুকে বন্যা দেখে কান্না করে দিল, কারণ বন্যা বাবা মায়ের একমাত্র সন্তান। তারপর বন্যার বাড়িতে খাওয়া দাওয়া করে তার আব্বু আম্মুর সাথে গল্প করছি। হঠাৎ বন্যার আব্বু বলে উঠলেন, নাইম, তোমার তো বাবা মা নেই, তাহলে সব সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। মানেটা ঠিক বুঝলাম না। মানে তুমি যদি চাও তাহলে আগামী সপ্তাহের শুক্রবার তোমার আর বন্যার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আপনারা যা ভালো বোঝেন। আর আমাদের এইখানকার বাসায় অনেকদিন ধরে কেউ থাকে না। বাসাটা কালকে লোক লাগিয়ে দিয়ে পরিষ্কার করে নিব। বিয়ের পর তোমরা আমাদের এখানে থাকো। না, আমার বাসা আছে, ওইখানে কে থাকবে? ওকে, যা ভালো হয়। তারপর আমি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিটনকে ফোন করে বললাম সে যেন ঘর পরিষ্কার করার জন্য আমার বাসায় লোক পাঠাই। তারপর আমি আমার বাসায় গিয়ে আমিও বাকি পরিষ্কার করার লোকেরা বাসাটা ভালোভাবে পরিষ্কার করলাম। এখন বাসাটা নতুন মতো লাগছে। লিটনকে বলে ঘরে জিনিসপত্র আনার ব্যবস্থা করলাম। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। আজকে বন্যাও আমার বিয়ে। বাসাটা ভালোভাবে সাজানো হয়েছে। আর হ্যাঁ, লিটন এখন থেকে আমার বাসায় থাকবে। বন্যাও আমার বিয়ে হয়ে গেল। বাসর ঘরে বন্যা একা বসে আছে আর আমি ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলছি। আর দাদা দাদি, আম্মু আব্বু ও নীলার কথা ভাবছি। ওরা আজকে যদি বেঁচে থাকতো কতই খুশি হতো। হঠাৎ পিছন থেকে কে যেন এসে আমার পিঠে হাত রাখলো। তাকিয়ে দেখি লিটন। লিটন বলতে লাগলো,
বস কাঁদছেন কেন? লিটন, আজকে যদি আম্মু হাবু বেঁচে থাকতো তবে ওরাই কতই না খুশি হতো। এসব ভুলে যান বস, বাসার ঘরে ভাবি অপেক্ষা করছে, ওখানে আগে যান। আজ থেকে বস নয়, আমাকে ভাই বলে ডাকবি। ওকে বস, থুকু ভাই। তারপর ছাদ থেকে নেমে আমি বাসার ঘরের দিকে যাচ্ছি। একটু ভয় করছে, মানে নার্ভাস ফিল করছি। মনে মনে বলছি, বড় একটা মাফিয়া আমি, কিসের ভয় করছি। তখনই দরজার কাছে গিয়ে আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে বন্যা মানে আমার বউ বিছানা থেকে এসে আমাকে সালাম করবে। তখনই আমি বললাম, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তারপর বন্যাকে জড়িয়ে ধরে আমি হারিয়ে গেলাম সুখের সমুদ্রে, যেখানে থাকবে না দুঃখ, থাকবে না বেদনা, থাকবে শুধু ভালোবাসা। এর মধ্য দিয়েই আমি মাফিয়া বস সমাপ্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্পের মাধ্যমে।